Hello everyone, myself Shreya Adhikari. Currently I am pursuing my first Prof BNYS degree from Yogashri Yoga and Naturopathy Government Medical College and Hospital. আমি ফার্স্ট লেকচারে মিনারেল নিউট্রিশনের ফার্স্ট পেজটা তোমাদেরকে পড়েছিলাম, আর সেকেন্ড পেজটা বাকি আছে। তো সেকেন্ড পেজটা আমি সেকেন্ড ভিডিওতে কভার করছি, ঠিক আছে। সেকেন্ড ভিডিওতে দেখো যে পোর্শনটা আমাদের বাকি থাকলো সেই পোর্শনটা আমরা কভার করছি এখানে, ঠিক আছে। তো এখানে আমরা এখন কি জিনিসটা জানবো, আমাদের হাইড্রোপনিক্স অবধি পড়া হয়ে গেছিলো। এবার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে আমরা মাইক্রো এলিমেন্ট আর ম্যাক্রো এলিমেন্টগুলো পড়েছিলাম, সেই মাইক্রো এলিমেন্ট আর ম্যাক্রো এলিমেন্টের লিস্ট, ঠিক আছে। মাইক্রো এলিমেন্ট কোনগুলো, ম্যাক্রো এলিমেন্ট কোনগুলো, তাদের এক্সাম্পল। এই এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল খুবই ইম্পর্ট্যান্ট। এই এক্সাম্পল থেকেই কোশ্চেন আসবে পরীক্ষায় এমসিকিউ, যে এই এলিমেন্টটা কি মাইক্রো না ম্যাক্রো। তো প্রত্যেকটা এলিমেন্ট একদম বাই হার্ট থাকতেই হবে। তার একটা বেসিক উপায় আমি তোমাদেরকে বলে দিতে পারবো, শিখিয়ে দেবো। ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট, দেখো অতিমাত্রিক, অতি মানে কী জানি আমরা, ম্যাক্রো, ঠিক আছে। তাহলে ম্যাক্রো এলিমেন্টে দেখো প্রত্যেকটা ফর্মুলাগুলো দেখো কত ছোট ছোট, ঠিক আছে। প্রত্যেকটা ফর্মুলা ছোট ছোট, দেখো সিঙ্গেল সিঙ্গেল। খালি তাহলে বড় বড় কী কী আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে আর ফেরাস আছে, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম, এ কটা ছোটো ছোটো জিনিস, ফসফরাস, সালফার, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের নর্মালি সচরাচর মনে থাকে। তাহলে কী কী জিনিস আমাকে এক্সট্রা মনে করতে হবে, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম অ্যান্ড ফেরাস, ঠিক আছে। এবার আসি মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টের মধ্যে আছে আমার কি, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, কপার। দেখো এখানে প্রত্যেকটা বড়, ঠিক আছে। ক্লোরিন Cl, দুটো করে ওয়ার্ড, ম্যাঙ্গানিজ Mn, জিঙ্ক, মলিবডেনাম, কপার। একমাত্র বোরন আছে যেটা সিঙ্গেল, ঠিক আছে। তো এখান থেকে বোরন থেকে কোশ্চেন আসে যে বোরনটা কি স্বল্পমাত্রিক, মাইক্রো এলিমেন্ট না ম্যাক্রো এলিমেন্ট। তো আমরা সিঙ্গেল একটা দেখি যে একটা, হ্যাঁ বোরন তো দেখতে ছোটো ছোটো লাগছে, একটা সিঙ্গেল, তো এটা নিশ্চয়ই তাহলে ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পড়বে, কারণ ম্যাক্রো এলিমেন্টে আমরা প্রত্যেকটা জানি সিঙ্গেল 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 পেয়েছি, বেশিরভাগই সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে তোমার মনে রাখতে হবে, বোরনটা মনে রাখতে হবে, ঠিক আছে। স্বল্পমাত্রিক মৌলের মধ্যে বোরনটা খুব ইম্পর্টেন্ট। বোরনটা তাহলে কীরকম, মাইক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্টকে বোরন। তাহলে ক্লোরিন, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, দস্তা যেটা আমরা জিঙ্ক বলি, মলিবডেনাম, এমও, কপার, Cu, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মাইক্রো এলিমেন্ট। অতিমাত্রিক ম্যাক্রো এলিমেন্ট, ম্যাক্রো মানে কি, দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন। এই চারটা তো একদম মানে বেসিক, খুবই আমাদের দরকার পড়ে। এর পাশাপাশি কী কী দরকার পড়ে, পটাশিয়াম দরকার পড়ে, ফসফরাস দরকার পড়ে, সালফার দরকার পড়ে, আর তার পাশাপাশি থাকে ক্যালসিয়াম, যেটা হচ্ছে তোমার দুটো করে ওয়ার্ড নিয়ে তৈরি, একটা ম্যাগনেশিয়াম আর একটা হচ্ছে ফেরাস, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে মেজারলি দেখো মনে রাখতে হবে যেগুলো বেসিক, আমাকে এখানে প্রত্যেকটা এক্সাম্পলই মুখস্থ করতে হবে, প্রত্যেকটা এক্সাম্পল আমার জেনে থাকতে হবে। কিন্তু তার মধ্যে আমি তোমাকে এখানে ট্রিক শেখাচ্ছি, যে ক্যালসিয়াম, ফেরাস, ম্যাগনেশিয়াম, এই তিনটে জিনিস অতিমাত্রিক মৌলের মধ্যে একটু একটু আননোন, ঠিক আছে। দেখো প্রত্যেকটা দেখো সিঙ্গেল 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 সিঙ্গেল, ঠিক আছে। এই তিনটে খালি ডাবল ডাবল। এবার স্বল্পমাত্রিকের মধ্যে দেখো প্রত্যেকটাই ডাবল ডাবল, খালি একমাত্র বোরন সেটাই হচ্ছে তোমার সিঙ্গেল, ঠিক আছে। অনলি বি, ফর্মুলাটা বি। তো এই কটা জিনিস আমাকে মেজরলি মনে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চিন আসবে, ঠিক আছে, মেজরলি। আর এছাড়া আমাকে প্রত্যেকটা এক্সাম্পল মুখস্থ করতে হবে, যেমন খুব ইজি মনে রাখাটা, ঠিক আছে। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, ফসফরাস, ঠিক আছে। এটাকে আমি পরপর এভাবে লিখব মনে করার জন্য। মাইক্রো একদিকে লিখব, ঠিক আছে, ম্যাক্রো আরেক সাইডে লিখব। এবার ম্যাক্রোর মধ্যে আমি কী কী পড়লাম একদম পরপর পরপর এভাবে লিখবে। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হয়ে গেল চারটে। আর চারটে কী কী, পটাশিয়াম, ফসফরাস, সালফার, KPS, কলকাতা পুলিশ স্টেশন, হয়ে গেল, একবারে মনে হয়ে গেল, কলকাতা পুলিশ স্টেশন, ঠিক আছে। KPS, পটাশিয়াম, ফসফরাস, সালফার, হয়ে গেল। আর এই যে বাকি যেগুলো হাইলাইটেড সেগুলো তো ইজিলি মনে থাকবে। আর তার সাথে সাথে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো তো নামগুলো পরপর মনে থাকে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হলো। এটা গেল ম্যাক্রো। এবার মাইক্রোতে আমি মেজারলি কী কী জানি, দেখো বোরনের নামটা আমার মনে থাকবে, কারণ ওটা আমি অলরেডি হাইলাইট করে রেখে দিয়েছি। হাইলাইটেড পোর্শন একদম থাকতেই হবে মনে, ঠিক আছে। এর পাশাপাশি আমি এখানে ডাবল ডাবল কী কী পড়েছি, ক্লোরিন পড়েছি, ম্যাঙ্গানিজ পড়েছি, ঠিক আছে, জিঙ্ক পড়েছি, কপার পড়েছি, আর মলিবডেনাম পড়েছি। দেখো MM দিয়ে দুটো, কপার ClCu আর একটা জিঙ্ক, ইজি। লিখবে জিনিসগুলো একবার একবার করে হাতে, তাহলে সব মনে পড়ে যাবে। আর যেভাবে আমি লিখলাম ওভাবে লিখবে,
ঠিক আছে, তাহলেই মনে থাকবে। এবার দেখো উদ্ভিদের অপরিহার্য মৌলের সাধারণ কাজ, জেনারেল ফাংশন। ঠিক আছে, এবার কী কী ফাংশন রোল প্লে করে এই সমস্ত এলিমেন্টগুলো প্ল্যান্টের ক্ষেত্রে, সেটা আমাদেরকে পড়তে হবে। দেখো 1 নাম্বার প্রোটোপ্লাজম গঠন, আমি তোমাকে বললামই এটা ফার্স্টে যে এই সমস্ত এলিমেন্টগুলো প্রোটোপ্লাজম গঠন করে। তাহলে কে কে এই তোমার বিভিন্ন খনিজ মৌল, এখানে যে এক্সাম্পলগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজম গঠনে কোন কোন এলিমেন্ট থাকে, উৎসেচকের গঠনে কোন কোন এলিমেন্ট লাগে, এই জিনিসগুলো অ্যাকচুয়াল কোশ্চিন তোমাদের, ঠিক আছে, এক্সামের। জল সাম্য নিয়ন্ত্রণে কে কে থাকে, ক্লোরোফিল সংশ্লেষে কে কে থাকে, বাফার ক্রিয়াতে কে কে থাকে, কোন কোন এলিমেন্ট, কোন কাজের ক্ষেত্রে কোন এলিমেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেনই থাকবে পরীক্ষায়। প্রোটোপ্লাজম গঠন দেখো বিভিন্ন খনিজ মৌল যেমন কি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার ছাড়া, যেগুলো যে একদম সিঙ্গেল 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 লিখলাম, তার মানে প্রত্যেকটা অতিমাত্রিক মৌলের কথা বলছে। এরা ছাড়া প্রোটোপ্লাজম ও কোষপ্রাচীর গঠন সম্ভব নয়। তার মানে আমরা ফার্স্টেই পড়েছি অতিমাত্রিক মৌলই আমার প্রোটোপ্লাজম গঠন করে। প্রোটোপ্লাজম গঠনে স্বল্পমাত্রিক মৌলের সেরকম ভূমিকা থাকে না। তাহলে যতগুলো অতিমাত্রিক মৌল আছে প্রত্যেকটা এলিমেন্ট প্রোটোপ্লাজম গঠন করবে। দেখো তাদের এক্সাম্পল দেওয়া আছে। এরা ছাড়া কঠিন কোষপ্রাচীর গঠন সম্ভব নয়। যে কোনো জৈব যৌগ গঠনের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, যে কোনো যৌগ, এই দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কী কী দরকার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দরকার। এনপি মানে নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস যেমন নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান, এস তেমন প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, জেনেটিক্সে তোমাদের খুব কাজে লাগবে। আমি আবার শেখাবো, আবার পড়াবো জিনিসটা। সিএ মানে ক্যালসিয়াম উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা গঠনের প্রয়োজনে আসে। ঠিক আছে, প্রত্যেকটা এই যে এখান থেকে এতখানি অবধি যা যা পড়লে প্রত্যেকটা এক একটা করে শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। আমি জিনিসটা ডিটেলসে বোঝাবো। উৎসেচক গঠন, উৎসেচক গঠন আগে পড়ে নিই, বাকিগুলো দেখো কী কী আছে। উৎসেচক গঠন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ক্লোরিন, দেখো এখানে মিশিয়ে আছে কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, এই দেখো ক্যালসিয়াম আর পটাশিয়াম এই দুটো হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, এই দুটো। আর বাকিগুলো কি, বাকিগুলো কিন্তু মাইক্রো এলিমেন্ট। এই দেখো এই যে পটাশিয়াম, এই যে ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম আর পটাশিয়াম দেখলে অতিমাত্রিক। আর বাকিগুলো দেখো ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্লোরিন, কপার, দেখো ওই যে ক্লোরিন, কপার স্বল্পমাত্রিক। তার মানে মিক্সড। ঠিক আছে, মাইক্রো প্লাস ম্যাক্রো দুটোর মিক্সড আছে উৎসেচক গঠনে। প্রভৃতি বিভিন্ন উৎসেচক সক্রিয় হিসেবে কাজ করে। সবার নাম লিখলো। এবার তুমি অলরেডি এই জিনিসটা জানো, উৎসেচক গঠনে মেজর ভূমিকা কারা পালন করে, স্বল্পমাত্রিক মৌলগুলো। ওই জন্য দেখো স্বল্পমাত্রিক মৌলের পরিমাণটা বেশি, বোঝা যাচ্ছে। দেখো জিঙ্ক, ক্লোরিন, কপার, নিকেল, বোঝা যাচ্ছে যে দেখো অনলি ক্যালসিয়ামটা আর পটাশিয়ামটাকে বাদ দিয়ে বাকি যে মৌলগুলো আছে দেখো 1 2 3 4 5 পাঁচটা মৌল আছে। এই যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্লোরিন, কপার, নিকেল, এই যে 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্ট কি স্বল্পমাত্রিক। আর এরাই মেন ভূমিকা পালন করে উৎসেচক গঠনে, তাই দেখো ওদের পরিমাণটা বেশি। আর এই যে অতিমাত্রিক মৌল এরা গৌণ ভূমিকা পালন করে পড়েছিলাম, তাহলে কি ওই জন্য ওদের পরিমাণটা কম। এই যে ক্যালসিয়াম আর পটাশিয়াম অনলি। ঠিক আছে, এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। প্রভৃতি বিভিন্ন উৎসেচক সক্রিয় হিসেবে কাজ করে, যেমন দেখো এই যে ম্যাগনেসিয়াম 2+, হেক্সোকাইনেজের এবং এমো মলিবডেনাম নাইট্রোজেনাস উৎসেচকের সক্রিয় হিসেবে কাজ করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। Mg2+ হেক্সোকাইনেজ উৎসেচকের সক্রিয়করণ করে, আর মলিবডেনাম নাইট্রোজেনাস উৎসেচকের সক্রিয়ক হিসেবে কাজ করে। বোঝা গেল, লাইনটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার দেখো জারণ বিজারণ বিক্রিয়া। লৌহযুক্ত সাইটোক্রোম, ফেরিডক্সিন এবং কপারযুক্ত প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনন ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রকার জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে। যেমন এফির এবার দুটো অক্সিডেশন স্টেট হয়, একটা Fe+3 একটা Fe+2। এখানে কি পড়লো এতক্ষণ ধরে, টোটালটা বুঝবো, আজকেই বুঝবো। ঠিক আছে, কোনো চিন্তার বিষয় নেই, আমি টোটালটা বলে দিচ্ছি। এতগুলো নাম এগুলো কোথায় পড়বো, মনে রাখো এই যে নামগুলো আছে এই প্রত্যেকটা নাম ফটোসিনথেসিসে আর রেসপিরেশনে রিপিট হবে। ঠিক আছে, যেদিন আমি ফটোসিনথেসিস পড়াবো, যেদিন আমি রেসপিরেশন পড়াবো, সেই দিন এই নামগুলো খুব রিপিট করব আমি। এই নামগুলো সেই দিন খুব জরুরি। ঠিক আছে, আর সেখানে কে মেন ভূমিকা পালন করে, ফেরাস। এবার ফেরাস কি মাইক্রো না ম্যাক্রো এলিমেন্ট, এই দেখো ফেরাস কি অতিমাত্রিক মৌল, তার মানে ম্যাক্রো এলিমেন্ট। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট, দুটো অক্সিডেশন স্টেট, একটা Fe+3 একটা Fe+2, মানে দুটো জারণ স্টেট। ঠিক আছে, তারপর দেখো জল সাম্য নিয়ন্ত্রণ। কোষ রসে নাইট্রেট, সালফেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন প্রভৃতি দ্রবীভূত থেকে অভিস্রবণ বিভবের সৃষ্টি করে। এই জিনিসটা কি, অভিস্রবণ বিভবটা কি? এছাড়া পটাশিয়াম, ঠিক আছে, K+ আয়ন পত্ররন্ধ্রের রক্ষী কোষের রসস্ফীতি চাপজনিত খোলা বা বন্ধ করতে সাহায্য করে। এটা কী জিনিস? ঠিক আছে, পত্ররন্ধ্রের রক্ষী কোষ কী জিনিস? তারপরে খনিজ মৌলগুলি প্রয়োজন মতো বিন্যস্ত হয়ে কোষের জলসাম্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, জলসাম্য নিয়ন্ত্রণ করা এটা কী জিনিস? যেমন Fe+1 Fe+2। ক্লোরোফিল সংশ্লেষ, ক্লোরোফিল গঠনে Mg, ম্যাগনেসিয়াম, Fe, N গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের অভাবে ক্লোরোসিস রোগ হয়। কী জিনিস এটা? খুবই ইম্পর্ট্যান্ট।
এটাও বলে দিলাম। বাফার ক্রিয়া, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, তাদের লবণ, ফসফেট, কোষের অম্ল ক্ষার ভারসাম্য, পিএইচ বজায় রাখতে সাহায্য করে পিসি, মানে ফসফরাস আর কার্বন। ঠিক আছে, কি পড়লাম এতক্ষণ ধরে? এই যে 6টা কাজ, এই 6টা কাজই তোমাদের এই গোটা চ্যাপ্টারের সবথেকে ডিফিকাল্ট পার্ট, আর এটাই সবথেকে বেশি কোশ্চেন এখান থেকেই সবথেকে বেশি উঠবে, আর এটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট। বোঝা গেল? এবার চলো বুঝি। দেখো আমরা কি কি পড়লাম। ফার্স্ট কাজটা কি পড়লাম? প্রোটোপ্লাজম মেকিং, তাই কিনা? এটা আমাদের ফার্স্ট ফাংশন। ফার্স্ট ফাংশানে কী বলছে? প্রোটোপ্লাজম তৈরি করা। ঠিক আছে, এবার প্রোটোপ্লাজম কেমন জিনিস, কীভাবে তৈরি হয়? ধরলাম এটা একটা সেল, ঠিক আছে, এটা একটা প্ল্যান্ট সেল, যে কোনো সেল হতে পারে, বাট এখানে যেহেতু প্ল্যান্ট নিয়ে পড়ছি তাই আমি এখানে দিলাম প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ভেতরে এটা কি? এটা নিউক্লিয়াস। ঠিক আছে, প্ল্যান্ট সেলের ভেতরে এটা কি? নিউক্লিয়াস। বাকি একটা লিকুইডাল ম্যাটার থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে। এটা একটা লিকুইড ভাব সেলের মধ্যে। ঠিক আছে, এইটাকে আমরা কি বলি? এই যে লিকুইড যে অংশটা, এটাকে আমরা বলি সাইটোপ্লাজম। ঠিক আছে, ভেতরে একটা নিউক্লিয়াস, বাইরে একটা সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটা কি? ঠিক আছে, প্রোটোপ্লাজমটা হচ্ছে এই যে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসকে এন লিখছি, সাইটোপ্লাজমকে সি লিখছি, তাহলে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম মিলে তৈরি হচ্ছে আমার প্রোটোপ্লাজম। এটা ফার্স্ট পয়েন্ট। প্রোটোপ্লাজম ক্লিয়ার হলো ফার্স্ট পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি? এই প্রোটোপ্লাজমটা তৈরি করব। ঠিক আছে, আমরা ফার্স্ট পড়েছিলাম প্রোটোপ্লাজম তৈরি করতে সবথেকে বেশি মেজরলি কে কাজ করে? ম্যাক্রো না মাইক্রো? ম্যাক্রো এলিমেন্ট। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট যেই বললাম সাথে সাথে তোমাদের এখানে এক্সাম্পলগুলো মাথায় আসবে। কে কে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। ফার্স্টে লিখে নিলাম 4টে। তারপরে কে কে নাম লিখব? কলকাতা পুলিশ স্টেশন, KPS, পটাশিয়াম, ফসফরাস, সালফার। হয়ে গেল 7টে, হয়ে গেল। কিন্তু আরেকটাতে 3জনের নাম লিখব। এই 3জন খুব স্পেশাল। কেন? কারণ ডাবল লেটার। ঠিক আছে, ক্যালসিয়াম, ফেরাস, ম্যাগনেশিয়াম। ঠিক আছে, সাথে সাথে এক্সাম্পল আমি লিখে নেব। তাহলে প্রোটোপ্লাজম মেকিংয়ে আমার কোন কোন এলিমেন্টগুলো সবার আগে মেন ভূমিকা পালন করবে? এরা মেন ভূমিকা পালন করবে। মেজরলি এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মেজরলি। ঠিক আছে, এর পাশাপাশি মাইক্রো এলিমেন্টও যে করে না এমন না, বাট এরা করবে মেইনলি। ঠিক আছে, সাথে সাথে এক্সাম্পল। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলো কী করছে? প্রোটোপ্লাজম মেকিং করছে। হয়ে গেল, এটাই তোমাদের প্রোটোপ্লাজম মেকিংয়ে এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে। হলো, এবার আসছি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ওখানে কী লেখা ছিল? নাইট্রোজেনের ফর্মুলা কি? N। ঠিক আছে, ফসফরাসের ফর্মুলা কি? P। ঠিক আছে, এই যে N লিখলাম, P লিখলাম, এরা দুজন কি স্ট্রাকচার গঠন করে জানো? DNA স্ট্রাকচার। এই যে একটা DNA এরকম দেখতে হয়, প্যাঁচানো। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড হয়। তো এই যে ডিএনএর যে স্ট্রাকচার, এই ডিএনএর স্ট্রাকচারে কে কে থাকে? নাইট্রোজেন থাকে আর ফসফরাস থাকে। এটা ধরলাম নাইট্রোজেন, এটা ধরলাম ফসফরাস। ঠিক আছে, এই যে ফসফরাস, প্রচুর ফসফরাস আছে লেগে। ঠিক আছে, আর এরকম প্রচুর নাইট্রোজেন আছে। ঠিক আছে, তো এই যে নাইট্রোজেন আর ফসফরাস N, আর এগুলো হচ্ছে আমার P। ঠিক আছে, আর এটা কি? আমার ডিএনএ স্ট্রাকচার গঠনে তাহলে কে মেন ভূমিকা পালন করলো? নাইট্রোজেন আর ফসফরাস। তাহলে ডিএনএর স্ট্রাকচারটা গঠন করলো। ক্লিয়ার? এবার আসি প্রোটিন। প্রোটিন কী দিয়ে তৈরি হয়? এটা একটা অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, প্রচুর অ্যামিনো অ্যাসিডস দিয়ে প্রোটিন তৈরি হয়। এটা আরেকটা অ্যামিনো অ্যাসিডস, এটা আরেকটা অন্য একটা অ্যামিনো অ্যাসিডস, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিডস, এরকম পরপর প্রচুর অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, পরপর এরকম যোগ হয়ে যায়। কী মাধ্যমে যোগ হয়? একটা এরকম বন্ডের মাধ্যমে যোগ হয়ে যায়। আর এই জিনিসগুলোর নাম কি? এক একটার নাম কি? এগুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে,
টোটাল 20 টাইপের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আছে, ঠিক আছে। সেই 20টা অ্যামিনো অ্যাসিডস দিয়ে এরকম পরপর একটা চেন তৈরি হয়। এই চেনটাকেই নাম দেওয়া হয়েছে প্রোটিন। বোঝা গেল? তো আর এই যে বন্ড, এদের যে মাঝখানে যে এই যে বন্ডটা আছে, ঠিক আছে, এই যে একটার মাঝখানে যে আরেকটা, এই যে এইটুকু যে বন্ড, এই যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে বলা হয় পেপটাইড বন্ড, ঠিক আছে, পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড দিয়ে এই যে একটা অ্যামিনো অ্যাসিডস, এই যে একটা অ্যামিনো অ্যাসিডস, বোঝা গেল? এই যে একটা অ্যামিনো অ্যাসিডস, এই যে একটা অ্যামিনো অ্যাসিড, মাঝখানে যে বন্ড দিয়ে তৈরি, এটাকে টোটালটাকে আমরা বলছি প্রোটিন স্ট্রাকচার। এই যে একটা অ্যামিনো অ্যাসিডস, এই যে আরেকটা অ্যামিনো অ্যাসিডসের সাথে এই যে বন্ড দিয়ে তৈরি হলো, এটাকে আমরা টোটালটাকে বলছি প্রোটিন। আর এগুলো হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, তার মাঝখানে যে বন্ড, এটার নাম হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে। এইভাবে একটা প্রোটিন তৈরি হয়। এই বন্ড, এই পেপটাইড বন্ডটা ছাড়াও প্রোটিনের মধ্যে আরেকটা বন্ড দেখতে পাওয়া যায়। ধরলাম এটা একটা অন্য সিরিজ অ্যামিনো অ্যাসিডস, এটা অন্য সিরিজ অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে, অন্য সিরিজের। তো এরাও হচ্ছে একে অপরের সাথে বন্ড, পেপটাইড বন্ড দিয়ে যুক্ত আছে। এবার কি কাজটা হবে? এবার একটা কাজ হবে, এই অ্যামিনো অ্যাসিডসটা ডাবল এস বন্ডের সাথে এর সাথে যুক্ত হয়ে গেল। বোঝা গেল? একটা প্রোটিনের স্ট্রাকচার খালি এইটুকু চেনটাই প্রোটিনের চেন না। এবার কী করবে, এই চেনটা, ঠিক আছে, প্রথম যে চেনটা আছে প্রোটিনের, এটা প্রোটিন 1, ঠিক আছে, P1 লিখলাম। এই যে প্রোটিন 1-এর যে চেনটা, এই চেনটা প্রোটিন 2, এটা P2, ঠিক আছে। এই চেনের সাথে একটা বন্ড দিয়ে যুক্ত হয়ে গেল, ডাইসালফাইড বন্ড, ঠিক আছে, দুটো সালফারের বন্ড দিয়ে যুক্ত হয়ে গেল। তাহলে কি প্রোটিনের মধ্যে একটা সালফাইড বন্ড পাওয়া গেল। তাহলে কি, ওই জন্যই বলা হয়েছে, এই পেজে আমি আরও ভালো করে বলে দিচ্ছি, প্রোটিন, ঠিক আছে, প্রোটিনের স্ট্রাকচার আগে পড়তে হবে, প্রোটিন স্ট্রাকচার, তাহলে আরও ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে। প্রোটিন কী দিয়ে তৈরি হয়? মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে। এসেনশিয়াল 20 টাইপের অ্যামিনো অ্যাসিডস আছে। এই অ্যামিনো অ্যাসিডসগুলো, এই যে ধরলাম এটা একটা অ্যামিনো অ্যাসিডস, এটা একটা অ্যামিনো অ্যাসিডস, এটা একটা অ্যামিনো অ্যাসিড, সব কিন্তু আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে। এরকম পরপর অ্যামিনো অ্যাসিডস কী হচ্ছে, মাঝখানে এক একটা পেপটাইড বন্ড দিয়ে একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে। এই বন্ডটাই আমি নাম দিলাম কি, পেপটাইড বন্ড, ঠিক আছে। আর এগুলো এক একটা কি, অ্যামিনো অ্যাসিডস। এই যে টোটালটা যে চেনটা তৈরি হলো, এটা হচ্ছে প্রোটিন 1, ঠিক আছে, প্রোটিন চেন। এই প্রোটিন চেনটার আমি নাম দিলাম P1, ঠিক আছে, ধরে নিলাম, ধরে নিলাম এই প্রোটিন চেনটার আমি নাম দিলাম P1। ঠিক তেমনি এরকম আরেকটা প্রোটিনের চেন আছে, ঠিক আছে, এটা আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে। একটার পরে যখন আরেকটা অন্যভাবে তৈরি হচ্ছে, সেটার কিন্তু নাম আলাদা আলাদা হয়ে যাবে, ক্লিয়ার? এই যে এটা তৈরি হলো, এই যে প্রোটিনটা, এটা আবার আলাদা একটা প্রোটিনের চেন, ঠিক আছে। এটার আমি নাম দিলাম P2, এটাও আরেকটা প্রোটিন চেন। এগুলো এক একটা অ্যামিনো অ্যাসিড, যে মাঝখানে যে বন্ডটা আছে, এটাও কিন্তু তোমার পেপটাইড বন্ড, ঠিক আছে, এটা পেপটাইড বন্ড। মানে একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে যে বন্ড থাকে, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, বন্ড বিটুইন টু অ্যামিনো অ্যাসিডস ইজ কল্ড পেপটাইড বন্ড, ক্লিয়ার? তাহলে পেপটাইড বন্ড কী হবে, একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যে বন্ড ক্রিয়েট করবে, এ, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, এটাও আরেকটা অ্যামিনো অ্যাসিড, এই যে বন্ডটা, এটা হচ্ছে পেপটাইড বন্ড, ক্লিয়ার? তার মানে এই মাঝখানের বন্ডটাই পেপটাইড বন্ড হবে। এবার অন্য আরেকটা বন্ড, কালি এখানে আমি চেঞ্জ করছি একটু, এবার কি হচ্ছে, এই যে চেনটা আছে, এই চেনের সাথে ডাবল এস যুক্ত হলো এই হিসাবে, এর সাথে কি হচ্ছে, ডাবল এস একটা বন্ড যুক্ত হচ্ছে এর সাথে, এর সাথে কি হচ্ছে, ডাবল এস একটা বন্ড যুক্ত হচ্ছে এর সাথে, ঠিক আছে। এই যে মাঝখানে যে জিনিসটা আরেকটা বন্ড ক্রিয়েট হলো, মানে কি হলো, P1 আর P2 একসাথে জোড়া লেগে গেল, তারপরে টোটালটা একটা বড় চেন তৈরি করলো। এই বড় চেনটা, এটা বিগ চেন, ঠিক আছে, বিগ চেন, এটার নাম দিলাম P3, ঠিক আছে, P3 নাম দিলাম। এই বড় চেনের মধ্যে দেখো সালফাইড বন্ড এসে যুক্ত হয়ে গেল, বোঝা গেল? দুটো বন্ড এইভাবে যুক্ত হলো, এটা তখন কিন্তু পেপটাইড বন্ড না, এই বন্ডটার নাম হচ্ছে, তখন কি নাম দিলাম আমি, সালফাইড বন্ড, ঠিক আছে। এই বন্ডটা হচ্ছে ডাইসালফাইড বন্ড, অ্যাকচুয়ালি ডাইসালফাইড, ডাই কেন, দুটো সালফার আছে তাই ডাই বলছি, ঠিক আছে। তো ডাইসালফাইড বন্ড, তাহলে প্রোটিনের স্ট্রাকচারে কে এসে যুক্ত হলো, সালফার এসে যুক্ত হলো, ঠিক আছে। ওই জন্যই তোমাদের ওই কথাটা বলেছে যে সালফার, ঠিক আছে, সালফারকে আমরা এস লিখে প্রকাশ করি। সালফার কি করে, প্রোটিন তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে, ওই লাইনটার মিনিং, ঠিক আছে, এতক্ষণ ধরে আমি বোঝালাম, ঠিক আছে।
এই ঘটনাটার জন্য, এই যে এতক্ষণ ধরে এই জিনিসটা যে আমি বললাম, এই জিনিসটা যে বোঝালাম, এই জিনিসটার জন্য এখানে লাইনটা বলা আছে যে সালফার হচ্ছে তোমার প্রোটিনে মেন ভূমিকা পালন করে, ঠিক আছে, প্রোটিন তৈরিতে মেন ভূমিকা পালন করে। এই যে সালফার বন্ড, ঠিক আছে, ডাইসালফাইড বন্ড, এই বন্ডটা না থাকলে কি এই বড় প্রোটিনটা তৈরি হতো, একটা বড় প্রোটিন তৈরি হলো, ঠিক আছে। এই যে বড় প্রোটিনটা তৈরি হলো, এই বড় প্রোটিনটা কীভাবে তৈরি হলো, এই সালফারগুলো এসে যুক্ত হলো এদের মাঝখানে, তবে তো তৈরি হলো বড় প্রোটিনটা, তাই কি না? তাই এই জন্যই প্রোটিন তৈরি করতে সালফারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, ঠিক আছে, ক্যালসিয়ামটার কাজ কি? ক্যালসিয়াম কী করে, তো এটা একটা প্ল্যান্টের একটা সেল আমি বের করলাম, ঠিক আছে, প্ল্যান্ট সেলের মধ্যে এটা বাইরে, সবার বাইরের স্ট্রাকচার, তার ভেতরে আরেকটা স্ট্রাকচার থাকে। আমরা ভালো মতন জানি প্ল্যান্ট গোটা বডি যে তৈরি হয়েছে কীভাবে, সেল থেকে তৈরি হয়, অনেকগুলো সেল, ঠিক আছে, অনেকগুলো সেল মিলে তোমার তৈরি হয় টিস্যু, সেই টিস্যু থেকে তৈরি হয় অর্গান, তারপরে তৈরি হয় অর্গান সিস্টেম, তারপরে তৈরি হয় বডি, গোটা বডি, ঠিক আছে, এটা আমরা জানি। তার মানে বেসিক স্ট্রাকচারকে সেল। তাহলে এরকমই একটা সেল এখানে আছে, পাশে ঠিক তার পাশে আরেকটা প্ল্যান্ট সেল আছে, ঠিক আছে, তার ভেতরেও এরকম একটা স্ট্রাকচার আছে, হলো। এবার কি ঘটনাটা ঘটে, এই দুটো প্ল্যান্ট সেল যে আছে, এই দুটো প্ল্যান্ট সেলের মাঝখানে থাকে ক্যালসিয়াম পেকটেটের একটা আস্তরণ, ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেটের একটা আস্তরণ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা প্ল্যান্ট সেল, এটা প্ল্যান্ট সেল 1 PC1, এটা প্ল্যান্ট সেল 2, ঠিক আছে, PC2 প্ল্যান্ট সেল। তাহলে দুটো প্ল্যান্ট সেলের মাঝখানে এটা কি ক্যালসিয়াম পেকটেট, ঠিক আছে, এর নাম হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, ঠিক আছে। ক্যালসিয়াম পেকটেট কী করে, ক্যালসিয়াম পেকটেট এই দুটো সেলের মাঝখানে একটা কমিউনিকেশন ক্রিয়েট করলো। দেখো তাহলে এই প্ল্যান্টের ভেতরের যে মেটেরিয়ালগুলো আছে, সেই মেটেরিয়ালগুলো কী হবে, এই পথ দিয়ে এর মধ্যে দিয়ে বেরিয়ে এর মধ্যে চলে যাবে, বা এই প্ল্যান্টের সেলের ভেতরে যে জিনিসগুলো থাকবে সেই মেটেরিয়ালগুলো কী করবে, এর ভেতর দিয়ে এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি একটা কমিউনিকেশন ঘটলো কিনা এটার মাধ্যমে, কমিউনিকেট, ঠিক আছে, ক্যালসিয়াম পেকটেটের মাধ্যমে কি দুটো প্ল্যান্ট সেলের মধ্যে একটা কমিউনিকেটিং ব্যাপার ঘটলো। এই যে জিনিসটা তৈরি হলো ক্যালসিয়াম পেকটেটের, এই যে মাঝখানের যে জিনিসটা, এটাকেই আমার বলা হয়, এই জিনিসটারই নাম হচ্ছে মিডিল ল্যামেলা, ঠিক আছে, একেই আমরা বাংলায় বলছি মধ্য ল্যামেলা। মিডিল মানে কি, মধ্য, তাহলে এই জিনিসটারই নাম হচ্ছে মিডিল ল্যামেলা। যে জিনিসটা কী দিয়ে তৈরি হয়, মেজারলি ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, ওই জন্যই বলা হয়েছে যে মিডিল ল্যামেলার মেন উপাদান ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম পেকটেট দিয়ে মিডিল ল্যামেলা তৈরি হলো, কী কারণে তৈরি হলো, একটা প্ল্যান্ট সেল আরেকটা প্ল্যান্ট সেলের সাথে কী করছে, কমিউনিকেট করছে, এই যে কমিউনিকেট করছে একটা প্ল্যান্ট সেল আরেকটা প্ল্যান্ট সেলের সাথে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ভালোভাবে, কমিউনিকেশন বিটুইন two plant cell is done by middle lamella, which made up of calcium pectate, CA, ঠিক আছে, ক্যালসিয়াম পেকটেট দিয়ে এই মিডিল ল্যামেলাটা তৈরি হয়, তাই জন্যই বলা হয়েছিল মিডিল ল্যামেলার মেন উপাদান ক্যালসিয়াম, ঠিক আছে। আর মিডিল ল্যামেলা অ্যাকচুয়ালি কী কাজ করছে, দুটো প্ল্যান্ট সেল, এই যে একটা প্ল্যান্ট সেল, এই যে একটা প্ল্যান্ট সেল, তাদের মাঝখানে যে কমিউনিকেশন তৈরি করছে যে জিনিসটা, এটাকে আমরা নাম দিয়েছি মিডিল ল্যামেলা, ঠিক আছে, এটাই হচ্ছে আমার মিডিল ল্যামেলা, যেটা ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি হয়। ক্লিয়ার? ব্যাস, এটাই ছিল তোমাদের ফার্স্ট পয়েন্ট। এবার ছিল সেকেন্ড পয়েন্ট কী ছিল, সেকেন্ড পয়েন্ট ছিল এনজাইম অ্যাক্টিভেশন, উৎসেচকের সক্রিয়করণ, ঠিক আছে। এই এনজাইম অ্যাক্টিভেশনের যে কাজটা আছে, এই কাজটা আমরা জানি মেজারলি, আমি আগের দিন লিখে দিয়েছিলাম এটা, মেজারলি আর মাইনারলি, মানে একটা হচ্ছে প্রাইমারি
প্রাইমারি রোল একজন প্লে করে, আরেকজন সেকেন্ডারি রোল প্লে করে। প্রাইমারি রোল কে ক্রিয়েট করে? ম্যাক্রো এলিমেন্ট না মাইক্রো এলিমেন্ট? মাইক্রো এলিমেন্ট। এটাই তো ভুলে যাওয়ার বিষয় ছিল, এখানে এটা ম্যাক্রো এলিমেন্ট হবে না, এটা মাইক্রো এলিমেন্ট হবে। প্রাইমারি রোল কে ক্রিয়েট করে? মাইক্রো এলিমেন্টরা। আর সেকেন্ডারি রোল কারা ক্রিয়েট করে? ম্যাক্রো এলিমেন্ট। তাহলে মাইক্রো এলিমেন্টের সংখ্যাটা এখানে বেশি হবে, নাম্বার বেশি হবে, ইনক্রিজ, নাম্বারটা বেশি হবে, তাই কি না? মাইক্রো এলিমেন্টের নাম্বারটা বেশি হবে, আর ম্যাক্রো এলিমেন্টের নাম্বারটা কম হবে, ডিক্রিজ, নাম্বারটা কম হবে, সংখ্যাটা কম। তাহলে মাইক্রো এলিমেন্ট কে কে এখানে থাকছে আর ম্যাক্রো এলিমেন্ট কে কে থাকছে? ম্যাক্রো এলিমেন্টটা আগে দেখে নিই, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই তিনটে এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট যারা এই এনজাইম অ্যাক্টিভেশনে কাজ করছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আমার যেরকম মনে আছে ঠিক তেমনি তোমাদেরকেও এইভাবে মনে রাখতে হবে। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, শিয়াম, এরকম নামগুলো যখনই যুক্ত হচ্ছে। ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই তিনটে জিনিস কি? ম্যাক্রো এলিমেন্ট। এই ম্যাক্রো এলিমেন্টগুলো কী করছে? সেকেন্ডারি রোল প্লে করছে। কোথায় সেকেন্ডারি রোল প্লে করছে? এনজাইম অ্যাক্টিভেশনে সেকেন্ডারি রোল প্লে করছে। এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই তিনটে এনজাইম কী করছে? ম্যাক্রো এলিমেন্ট। এরা কী করছে? সেকেন্ডারি রোল প্লে করছে কোথায়? এনজাইম অ্যাক্টিভেশনে। ক্লিয়ার? এবার মাইক্রো এলিমেন্ট, কে কে মাইক্রো এলিমেন্টগুলো আছে সেগুলো নামগুলো দেখি। জিঙ্ক ফার্স্টে লিখে নিলাম, দেন লিখলাম নিকেল। ঠিক আছে, এরপর যে নামগুলো লিখব সেগুলো প্রত্যেকটা নাম সি দিয়ে। ক্লোরিন, কপার। ক্লিয়ার? এগুলো মাইক্রো এলিমেন্ট। এই মাইক্রো এলিমেন্টগুলো কী করছে? এই যে মাইক্রো এলিমেন্টগুলো রয়েছে, এই মাইক্রো এলিমেন্টগুলো এক্সাম্পল মনে রাখতে হবে। এই মাইক্রো এলিমেন্ট, এগুলো মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টগুলো কী করছে? প্রাইমারি রোল ক্রিয়েট করছে কোথায়? এনজাইম অ্যাক্টিভেশনে। হলো, এটা ছিল বেসিক ইন্ট্রোডাকশান। এইবার কেসটা কি? এই যে এনজাইম অ্যাক্টিভেশন, এই এনজাইম অ্যাক্টিভেশনে দুটো এনজাইমের নাম আমরা পড়ব। দুটো এনজাইমের নাম কি কি দেখো। একটা হচ্ছে হেক্সোকাইনেজ, নামগুলো এখনই পড়ে রাখো, ফটোসিনথেসিসে খুব হেল্প হবে। আরেকটা এনজাইম হচ্ছে নাইট্রোজিনেজ। আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, লাস্টে যখন এএসি কথাটা যুক্ত হবে তখনই সেটাকে আমরা এনজাইম বলি। ঠিক আছে, হেক্সোকাইনেজ, হেক্সো মানে হচ্ছে 6। ঠিক আছে, হেক্সো মানে 6, কাইনেজ একটা এনজাইম। ঠিক আছে, লাস্টে যখন এএসি কথাটা থাকবে তখনই বুঝে যাবে যে সেটা একটা এনজাইম। যখনই লাস্টে এএসি থাকবে তখনই বুঝে যাবে যে সেটা এনজাইম। ঠিক আছে, হেক্সোকাইনেজ, নাইট্রোজেনেজ, দুটো এনজাইম আমাদেরকে পড়তে হবে। এবার এই দুটো এনজাইমে কোন কোন রোল, কে কে বেশি রোল ক্রিয়েট করে? ঠিক আছে, হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজে মেজর ভূমিকা পালন করবে ম্যাগনেসিয়াম +2 আয়ন ফর্মে এই মিনারেলসটা। এটা কি মিনারেলস? ম্যাক্রো না মাইক্রো? এই দেখো ম্যাগনেসিয়াম, ম্যাক্রো এলিমেন্ট। ক্লিয়ার? নাইট্রোজিনেজ, নাইট্রোজিনেজে কে হেল্প করবে? মলিবডেনাম, এর নাম হচ্ছে মলিবডেনাম। ঠিক আছে, এখানে লিখে নাও আরেকটা এনজাইমের নাম এমো। ঠিক আছে, মলিবডেনাম। এ হচ্ছে তোমার মাইক্রো এলিমেন্ট। ক্লিয়ার? মাইক্রো এলিমেন্ট। তাহলে এই দুটো এনজাইম আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজে কে হেল্প করছে? ম্যাগনেসিয়াম হেল্প করছে, যেটা কি ম্যাক্রো এলিমেন্ট। নাইট্রোজিনেজ, নাইট্রোজিনেজে কে হেল্প করছে? মাইক্রো এলিমেন্ট, তার নাম কি? মলিবডেনাম। ঠিক আছে, এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট, এনজাইম অ্যাক্টিভেশন। এই যে আমি শর্ট নোট বানাচ্ছি, এটা তোমরাও আমার সাথে সাথে বানিয়ে নেবে, তাহলে এখান থেকে পড়তে সুবিধা হবে। বইয়ের ওই লাইন মুখস্থ করতে অসুবিধা হলে এখান থেকে পড়বে, এটা শর্ট নোট। ঠিক আছে, এরপর কী ছিল 3 নাম্বারে? এরপর 3 নাম্বারে ছিল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সব থেকে ভালো বুঝতে পারবে যখন ফটোসিনথেসিস পড়াবো। এখানে আপাতত ওই ফার্স্ট লাইনটা একটু ইগনোর করো, আপাতত জাস্ট পড়ে নাও। ঠিক আছে, আমি পরে এটা যখন ফটোসিনথেসিস পরে নেক্সট ক্লাস পড়াবো, নেক্সট ক্লাসই ফটোসিনথেসিস, তো ফটোসিনথেসিসে এই জিনিসগুলো নিয়ে খুব ডিটেলস ডিসকাশন হবে। লৌহযুক্ত সাইটোক্রোম, আপাতত নামগুলো জেনে রাখো। সাইটোক্রোম, ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স। ঠিক আছে, ফেরিডক্সিন, FD, কপারযুক্ত প্লাস্টোসায়ানিন, PC,
যেটা কপারের সাথে যুক্ত থাকে, ও প্লাস্টোকুইনন, যেটাকে আমরা পিকিউ বলে থাকি, ঠিক আছে, প্লাস্টোকুইনন। এরা কী করে, ইলেকট্রন পরিবহন করে, মানে ইলেকট্রনকে একটা জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে পরপর সেন্ড করে, ঠিক আছে। যেমন ফেরোডক্সিন থেকে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে তোমার প্লাস্টোসায়ানিনে যাবে, প্লাস্টোসায়ানিন থেকে তোমার সাইটোক্রোমে যাবে, এরকম ঘটনাটা ঘটবে, ঠিক আছে। বিভিন্ন প্রকার জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে। আপাতত তোমাকে এটুকু পড়ে রাখতে হবে যে এই জারণ বিজারণ বিক্রিয়াটাও প্ল্যান্টের মধ্যে ঘটে, যেটাকে অক্সিডেশন রিয়াকশন বলি, ঠিক আছে, অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে। এখানে কে হেল্প করে, ফেরাসটা কি তোমার মাইক্রো এলিমেন্ট না ম্যাক্রো এলিমেন্ট সেটা ইম্পর্টেন্ট। দেখো এখানে আছে এই যে ফেরাস, অতিমাত্রিক মৌল হাইলাইট করা আছে, তার মানে কি ম্যাক্রো এলিমেন্ট, ক্লিয়ার। এবার এই ফেরাস দুই ফর্মে থাকে, একটা Fe+2 ফর্ম্যাটে থাকে, একটা Fe+3 ফর্ম্যাটে থাকে। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে +2 আর +3 এই দুই ফর্ম্যাটে থাকে, ঠিক আছে। তারপরে দেখো জল সাম্য নিয়ন্ত্রণ, এখানেও যে জিনিসটা আছে এটাও মানে নেক্সট যে ক্লাসগুলো আছে সেখানেই বুঝতে পারবে। কোষরসে নাইট্রেট, সালফেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন প্রভৃতি দ্রবীভূত থেকে অভিস্রবণ বিভবের সৃষ্টি করে। এই অভিস্রবণ বিভব জিনিসটা কি, এটা ট্রান্সপিরেশন যখন পড়াবো তখন বুঝতে পারবে, ঠিক আছে। যেটা তোমার 4 নম্বর টপিকে অভিস্রবণ বিভবটা আমি বোঝাবো। এছাড়া পটাশিয়াম প্লাস যে পত্ররন্ধ্রের রক্ষী কোষের রসস্ফীতি চাপজনিত খোলা বা বন্ধ হতে সাহায্য করে। অ্যাকচুয়ালি এটা স্টোমাটার কথা বলছে, ঠিক আছে। এই স্টোমাটা ক্লোজ হওয়া একটা প্ল্যান্ট সেল, ঠিক আছে, প্ল্যান্ট সেলের ভেতরে এরকম স্টোমাটা থাকে। স্টোমাটায় যে এখন ওপেন আছে, এই যে এই জিনিসটা ওপেন আছে, এটাই আবার কী করে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, এভাবে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন মাঝখানে এইটুকু জায়গা ফাঁকা থাকে। তো এটা যে খোলে আর বন্ধ হয় এই যে ঘটনাটা, এটা কে নিয়ন্ত্রণ করে, পটাশিয়াম প্লাস নিয়ন্ত্রণ করে, এই জিনিসটাই বলা হয়েছে, ঠিক আছে। আর এই যে রক্ষী কোষের কথা যে বলা হয়েছে, রক্ষী কোষের চাপজনিত যে কারণটা যেটা বললো, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশনের প্রসেসে আমি তোমাকে এই জিনিসটা বোঝাবো যে রক্ষী কোষ, যেটাকে আমরা মেনলি এখানে স্টোমাটা বলছি, এই স্টোমাটার মাধ্যমে গাছ কী করে, রেসপিরেশন করে, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস, মানে অক্সিজেন তোমার CO2 হচ্ছে তোমার কী করে ভেতরে নেয় আর অক্সিজেন বাইরে ছেড়ে দেয়, ঠিক আছে। স্টোমাটা এরকম বিন শেপড দেখতে হয়, এটা কি আছে এখন ওপেন আছে, তার মানে গ্যাস ইজিলি এভাবে যেতে পারবে, ঠিক আছে। এটাই কিছুক্ষণ পর কী হয়, এভাবে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তখন কি করবে, গ্যাস এই যে ভিতরে যে জমে থাকলো, এটা গ্যাসটা তখন আর বাইরে যেতে পারে না, ঠিক আছে। এই জিনিসটা কে নিয়ন্ত্রণ করে, পটাশিয়াম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কে কোন আয়ন নিয়ন্ত্রণ করে সেটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। স্টোমাটাকে ক্লোজ করতে অ্যাকচুয়ালি এখানে লিখে নাও, স্টোমাটা ওপেনিং और ক্লোজিং কে প্লাস কন্ট্রোল করে, ঠিক আছে, পটাশিয়াম কন্ট্রোল করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তারপরে জল সাম্য নিয়ন্ত্রণ করে, এখানে দেখো Fe+ আর Fe+2, এখানে একটা +1 অক্সিডেশন স্টেটে আছে আর +2 অক্সিডেশন স্টেটে আছে, ঠিক আছে, দুটো ঘটনা। তারপরে কি ক্লোরোফিলের সংশ্লেষ, মানে ক্লোরোফিল প্রোডাকশন করা, ঠিক আছে। সেখানে কে কে হেল্প করে, দেখো ম্যাগনেশিয়াম, নাইট্রোজেন, ফেরাস, ঠিক আছে। ম্যাগনেশিয়াম আর ফেরাস আর নাইট্রোজেন এই তিনটেই কি ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের অভাবে কী রোগ হয়, ক্লোরোসিস রোগ হয়। দেখো ক্লোরোফিলের সাথে নামটা যুক্ত, ক্লোরোসিস, ঠিক আছে। ক্লোরোসিস অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ক্লোরোসিস মানে ক্লোরোফিলের অভাব, ঠিক আছে। এদের অভাবে ক্লোরোসিস বলেছে কিনা, তার মানে এদের যদি অভাব থাকে তাহলে কি ক্লোরোফিল তৈরি হবে না, ক্লোরোফিল যদি তৈরি না হয় তাহলে কি ক্লোরোফিলের অভাব আছে, ক্লোরোফিলের অভাব হওয়া মানে কি ক্লোরোসিস রোগ হওয়া। ক্লোরোফিলের অভাব থাকলে কি হয়, ক্লোরোফিলের জন্যই তো গাছের পাতা দেখতে সবুজ হয়, তাই কি না। তাহলে ক্লোরোফিল যদি না হয় তাহলে গাছের রঙটা সবুজ হবে না, গাছের পাতার রঙ, তাহলে গাছের পাতার রঙ কীরকম হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। আমরা অনেক পাতা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, যে গাছের পাতাটা সবুজ হওয়ার কথা ছিল বাট সবুজ না হয়ে ছোপ ছোপ হলুদ দাগ থাকে, তো সেটাকেই আমরা বলি ক্লোরোসিস, ঠিক আছে। সেই রোগটাকে বলা হয় ক্লোরোসিস রোগ। তাহলে কোন কোন এলিমেন্ট থাকছে, ম্যাগনেশিয়াম, ফেরাস, নাইট্রোজেন, ঠিক আছে। বাফার ক্রিয়া, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার তাদের লবণ, ফসফেট কোষের অম্লক্ষার ভারসাম্য পিএইচ বজায় রাখতে সাহায্য করে, যেমন পিসি, ঠিক আছে। সব থেকে এখান থেকে এক্সাম্পল এটা মনে থাকবে, পিসি ফসফরাস আর কার্বন দুটোই কিন্তু ম্যাক্রো এলিমেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। পিসি কি ম্যাক্রো এলিমেন্ট কিনা, আমি প্রত্যেকটাতে লিখিয়ে দিচ্ছি যে ম্যাক্রো এলিমেন্ট না মাইক্রো এলিমেন্ট।
পিসি হচ্ছে তোমার শর্ট ফর্ম প্রিয়াঙ্কা চোপড়া, সব থেকে ইজিলি মনে থাকবে। কে হেল্প করছে? বাফার ক্রিয়াতে হেল্প করছে, ঠিক আছে, ইজিলি মনে থাকবে, এগুলো ট্রিক, ঠিক আছে। পিসি মনে রাখবে, প্রিয়াঙ্কা চোপড়া কী করছে? বাফার ক্রিয়া কন্ট্রোল করছে। পি তার মানে পরীক্ষার হলে এটা লিখে দিও শোনা যে প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলছি। এখানে পিসি মানে হচ্ছে তোমার ফসফরাস, আর সি ফর কার্বন, ঠিক আছে, ফসফরাস আর কার্বন, এরা কী করছে? বাফার ক্রিয়া কন্ট্রোল করছে। হলো ক্লোরোসিস রোগটা কে কন্ট্রোল করছে? ম্যাগনেসিয়াম, ফেরাস, নাইট্রোজেন, ঠিক আছে। এটা ছাড়াও ক্লোরোসিসের এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে যে কোন কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয়। এই টেবিলটা বেশি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার লাগিয়ে দিলাম। ক্লোরোসিস দেখো, এই দেখো লিখে দিয়েছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ঠিক আছে। ক্লোরোসিস মানে ক্লোরোফিলের অভাব, ডেফিসিয়েন্সি অফ ক্লোরোফিল, যার জন্য কি হয়? গাছের পাতা, ক্লোরোফিলের জন্যই তো গাছের পাতার রং সবুজ হয়। এবার ডেফিসিয়েন্সি অফ ক্লোরোফিল মানে ক্লোরোফিলই যদি না থাকে তখন গাছের পাতা কীরকম হয়ে যাবে? ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে, ইয়েলো লিফ, ঠিক আছে, ইয়েলো লিফ, গাছের পাতা ইয়েলো হয়ে যাবে। তো এই যে প্রবলেমটা ঘটে, এই প্রবলেমটা কার কার জন্য ঘটে? নাইট্রোজেন, ফেরাস, ম্যাগনেসিয়াম অ্যান্ড সালফার, ঠিক আছে। দেখো অলরেডি পড়ে নিয়েছো ক্লোরোফিল সংশ্লেষের ক্ষেত্রে কার কার ভূমিকা থাকে। ক্লোরোফিল সংশ্লেষের ক্ষেত্রে ভূমিকাটা থাকে ম্যাগনেসিয়াম, ফেরাস আর নাইট্রোজেনের, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আর ফেরাস তিনটে জিনিস আছে, তার সাথে একটা কে অ্যাড হলো? সালফার এসে অ্যাড হলো, ঠিক আছে, সালফার এসে অ্যাড হলো। সালফারটাও কি? আমার ম্যাক্রো এলিমেন্ট। তার মানে ম্যাক্রো এলিমেন্টের অভাবে কিন্তু ক্লোরোসিস রোগটা ঘটছে। খুব ইম্পর্টেন্ট, রোগের নামগুলো হাইলাইট করে দিচ্ছি, মানে এখানে আমাকে একদম মনে রাখতে হবে, একদম এক্স্যাক্ট মনে রাখতে হবে এই চারটে জিনিস, ঠিক আছে। আর বাফার ক্রিয়া, বাফার ক্রিয়াকে কন্ট্রোল করছে পিসি, ঠিক আছে, ফসফরাস আর কার্বন, বাফার ক্রিয়া, ঠিক আছে। বাফারে কি? অ্যাসিড আর ক্ষার, ঠিক আছে, অ্যাসিড আর বেস মেনলি, তাদের মাধ্যমে যে সল্ট ক্রিয়েট হয় সেইটাকে তোমার ব্যালেন্সটা বজায় রাখা, ঠিক আছে, সেটাকে বলা হয় বাফার ক্রিয়া। কেমিস্ট্রিতে বাফার ক্রিয়া পড়তে হবে, কেমিস্ট্রি পড়াবো। ক্লোরোফিল সংশ্লেষ, ক্লোরোফিল সংশ্লেষে কে কে থাকছে? ম্যাগনেসিয়াম, ফেরাস, নাইট্রোজেন। এখানে তুমি সালফারটাকে উল্লেখ করতে পারো। সালফারটা আমি কোথায় পেলাম? সালফারটা আমি এখানে পেলাম, এই যে সালফারটা, ঠিক আছে, সালফার পেলাম। ক্লোরোসিসে তাহলে চারটে উপাদান, ঠিক আছে। নেক্রোসিস, নেক্রোসিস মানে কি? নেক্রোসিস হচ্ছে গাছের যে কোনো সেল, ঠিক আছে, পাতার ভেতরে তো সেল থাকে, সেল দিয়ে পাতা তৈরি হয়, তো সেলগুলো যদি ডেথ হয়ে যায়, সেলের যদি ডেথ হয়ে যায়, ঠিক আছে, কোষের মৃত্যু, সেটাকেই বলা হয় নেক্রোসিস, মানে সেল ডেথ, পরিষ্কার ভাষায় সেল ডেথ। সেল ডেথ, সেল ডেথকেই বলা হয় নেক্রোসিস। তারপরে নেক্রোসিস কার কার অভাবে হয়? দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার অ্যান্ড পটাশিয়াম, ঠিক আছে। তাহলে কে কে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম মাইক্রো এলিমেন্ট না ম্যাক্রো এলিমেন্ট? ক্যালসিয়াম আমাদের ম্যাক্রো এলিমেন্ট, ম্যাগনেসিয়ামও ম্যাক্রো, পটাশিয়ামও ম্যাক্রো, একমাত্র কপার, কপার হচ্ছে মাইক্রো এলিমেন্ট। তার মানে নেক্রোসিসের মধ্যে মাইক্রো এলিমেন্ট প্লাস ম্যাক্রো এলিমেন্ট দুটোরই অভাবে নেক্রোসিস হচ্ছে, ক্লিয়ার। কোষ বিভাজন বন্ধ মানে সেল ডিভিশন হবে না, স্টপ হয়ে যাচ্ছে। কে স্টপ হয়ে যাচ্ছে? স্টপ সেল ডিভিশন, মানে সেল ডিভিশন স্টপ হওয়া মানে কি? একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়, এই সেল থেকে আরও দুটো সেল, এই সেল থেকে আরও দুটো সেল তৈরি হলো, তারপরে এখান থেকে আরও দুটো তৈরি হবে, এভাবে কি সেলগুলো ধীরে 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 বাড়ে, তারপরে কি একটা টিস্যু তৈরি হয়, তাই কি না? সেল, এটা সেল থেকে এইভাবে ধীরে ধীরে টিস্যু তৈরি হয়। তাহলে সেল ডিভিশনই যদি না ঘটে, এই সেল ডিভিশনের ঘটনাটাই যদি না ঘটে, তাহলে কি টিস্যু তৈরি হবে না, তাই কি না? তাহলে সেল ডিভিশনকে স্টপ করে দিচ্ছে, তার মানে কি গাছের বৃদ্ধি হবে না, ঠিক আছে। ধরলাম গাছটা এরকম ছোট আছে, গাছটার এরকম বড় হয়ে যাওয়ার কথা ছিল, এই গাছটা এরকম বড়ই হবে না, ঠিক আছে। তো কার কার অভাবে? দেখো এনকে এসমো শর্ট ট্রিক, ঠিক আছে, এনকে এসমো না স্মো, ঠিক আছে, হলো এনকে এসমো শর্ট ট্রিক, নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার আর মলিবডেনাম, এটা গেল। তারপরে ফুল দেরিতে প্রস্ফুটিত হয়, এই যে প্রথমটা যেটা আমি পড়লাম কোষ ডিভিশন মানে সেল ডিভিশন যেটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কে এন কে এসমো পড়ছি, এখান থেকে কেটাকে সরিয়ে দাও, তাহলে দেখো এন এসমো, এন এসমো, দেখলে জিনিসটা কীরকম হলো? এখান থেকে কেটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে এন এসমো থাকলো, ঠিক আছে। তাহলে এন এসমো কী করছে? ফুল দেরিতে প্রস্ফুটিত হয়, মানে একটা গাছের ধরো এপ্রিল মাসে ফুল ফুটবে, তো সেই ফুলটা ফুটছে না এপ্রিল মাসে, তো সে যখন গিয়ে একদম কখন ফুটছে? সে একদম গিয়ে অক্টোবরে ফুটছে। তো এই ঘটনাটা কার কার জন্য ঘটে? যদি নাইট্রোজেন না থাকে, যদি সালফার না থাকে, যদি মলিবডেনাম গাছটা যদি প্রপারলি না পায়, এন এসমো এই তিনটে জিনিসকে যদি গাছ প্রপারলি না পায়, তাহলে ফুল দেরিতে ফুটবে। তাহলে এন কে এসমো যেটা যখন ছিল, ঠিক আছে, তখন সেটার ক্ষেত্রে কী হচ্ছে? সেল ডিভিশন লেট হচ্ছে, ঠিক আছে, সেল ডিভিশন লেটে হচ্ছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে আমি যে জিনিসগুলো বললাম পড়ালাম, ঠিক আছে। এটাই তোমাদের টোটাল
মিনারেল নিউট্রিশন। ক্লিয়ার? এখানে যে জিনিসটা আমি হাইলাইট করে দিচ্ছি সেইটুকুই খালি তোমাদের আসল ইম্পর্টেন্ট জিনিস, বাকি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। সালফার তাহলে প্রোটিনের গুরুত্বপূর্ণ উপাদান, এনপি নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান। এবার ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ নিউক্লিক অ্যাসিড মানে তোমার ডিএনএ আরএনএর কথা বলছে, ডিএনএ আর আরএনএ এই দুটোর কথাই বলছে। এরাই নিউক্লিক অ্যাসিড, এনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাই কি না? তাহলে নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান। ঠিক আছে, হলো। তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট লাইন, সেটা কি লাইন? ক্যালসিয়াম উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা গঠন করে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন গেল। এই যে ম্যাগনেসিয়াম হেক্সোকাইনেজের কাজ করছে, মলিবডেনাম নাইট্রোজেনের সক্রিয়তা অ্যাক্টিভেশনটা বাড়াচ্ছে। জারণ বিজারণে কে হেল্প করছে? জারণ বিজারণ বিক্রিয়াতে এফি। ঠিক আছে, জলসাম্য নিয়ন্ত্রণ কে করছে? ক্লোরিন আয়ন নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, নাইট্রেট সালফেট এই সমস্ত আয়ন নিয়ন্ত্রণ করছে, আর পটাশিয়াম আয়ন নিয়ন্ত্রণ করছে। আর পটাশিয়াম আরেকটা কী কাজ করছে? রক্ষী কোষের রসস্ফীতি চাপজনিত খোলা বা বন্ধ হওয়া, যেটা স্টোমাটার ওপেনিং আর ক্লোজিং, সেটাতে হেল্প করছে। ক্লোরোফিল দেখো এখানে লেখা আছে, হাইলাইট করা আছে, এদের অভাবে কী রোগ হয়? ক্লোরোসিস রোগ হয়। ঠিক আছে, এবার একটা টোটালের ওপরে শর্ট নোট বানিয়ে দিচ্ছি। দেখো, এক নাম্বার কাজ আমরা কি পড়লাম? প্রোটোপ্লাজম মেকিং। মেজারলি কে হেল্প করলো এখানে? মাইক্রো না ম্যাক্রো? ম্যাক্রো। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, এরা এখানে হেল্প করলো। ফার্স্ট নাম্বার পয়েন্ট। দু নাম্বার পয়েন্ট কি? ক্যালসিয়াম কোথায় কাজ করছে? মিডিল ল্যামেলাতে। এনপি নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস কোথায় কাজ করছে? ডিএনএ আর আরএনএতে, নিউক্লিক অ্যাসিডে। ঠিক আছে, তারপরের পয়েন্ট কি পড়লাম? সালফার কোথায় থাকছে? প্রোটিনে থাকছে। ঠিক আছে, প্রোটোপ্লাজম মেকিংয়ের এই সমস্ত পয়েন্টগুলো আমরা পড়লাম। দুই নাম্বার পয়েন্ট কি পড়লাম? এনজাইম অ্যাক্টিভেশন। ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভেশনে দুটো জিনিস হেল্প করছে, দুজনেই থাকছে, মাইক্রো এলিমেন্ট আর ম্যাক্রো এলিমেন্ট। এটা ভালোভাবে বলে দিয়েছি কে কে থাকছে, শর্ট নোট বানানো আছে অলরেডি এটার, এই দেখো এখানেই। ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভেশনের জিনিসটা এখানে ক্লিয়ারভাবে বলা আছে। দুটো জিনিস আমরা পড়লাম, হেক্সোকাইনেজ আর নাইট্রোজেনেজ, এই দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট। আর এই যে এখানে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসটাও পড়তে হবে, কোন কোন এলিমেন্ট থাকছে সেই জিনিসটাও ইম্পর্টেন্ট। এখানে তাহলে আমরা কার কার কথা বললাম? হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজে কি হেল্প করছে? ম্যাগনেসিয়াম +2, যেটা কি ম্যাক্রো এলিমেন্ট। ঠিক আছে, আরেকটাকে থাকছে নাইট্রোজেনেজ। নাইট্রোজেনেজে কি হেল্প করছে? মলিবডেনাম। মলিবডেনামের কে মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে, গেল, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট গেল। এবার আসছি 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কি? অক্সিডেশন রিডাকশন রিয়াকশান। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন রিয়াকশান। এই অক্সিডেশন রিডাকশন রিয়াকশানে কে মেন ভূমিকা পালন করছে? এফি, যেটাকে ম্যাক্রো এলিমেন্ট। এই এফি আবার দুটো অক্সিডেশন স্টেটে এখানে থাকে, একটা Fe+2, একটা Fe+3। এর পাশাপাশি কিছু অ্যাডিশনাল ডাটা ছিল। অ্যাডিশনাল ডাটাগুলো কী কী ছিল? প্লাস্টোকুইনোন, তারপরে প্লাস্টোসায়ানিন, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফটোসিনথেসিসে পড়বো। তারপরে সাইটোক্রোম। ঠিক আছে, এই জিনিসগুলো থাকছে। এর সাথে আরেকটা নাম ছিল ফেরোডক্সিন। এরা কি করে? এদের মধ্যে কি হয়? ইলেকট্রনের ট্রান্সফার হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় কার কার মধ্যে হয়? এই চারটা জিনিসের মধ্যে হয়, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম আর ফেরোডক্সিন। ঠিক আছে, কে করায়? এফি করায়। এফির কোন কোন আয়ন করায়? Fe+2 আর Fe+3 করায়। ক্লিয়ার?
3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? ওয়াটার ব্যালেন্স, জল সাম্য নিয়ন্ত্রণ করা, ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্সে কে কে থাকে? মেনলি পটাশিয়াম পড়লাম এখানে। পটাশিয়াম কি করে? স্টোমাটা ওপেনিং আর ক্লোজিংকে কন্ট্রোল করে, ঠিক আছে? ওপেনিং ক্লোজিং কন্ট্রোল, কন্ট্রোলড বাই পটাশিয়াম, ঠিক আছে? এটা 1 নম্বর পয়েন্ট পড়লাম। 2 নম্বর কী কী? এছাড়া আর কী কী আয়ন থাকে? নাইট্রেট আয়ন থাকে, সালফেট আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সালফেট আয়ন, নাইট্রেট আয়ন, ঠিক আছে? এই সমস্ত আয়নগুলো থাকে। এটা 4 নম্বর পয়েন্ট পড়লাম। 5 নম্বর পয়েন্ট কি? দেন তারপরে নেক্সট পয়েন্ট কি পড়লাম? ওয়াটার ব্যালেন্সের পরে আমরা পড়লাম ক্লোরোফিল মেকিং। তার মানে কি? এই যে একটা গাছের এটা পাতা, এই পাতার মধ্যে প্রচুর ক্লোরোফিল আছে। এই যে ছোটো ছোটো যে অংশগুলো, এই জিনিসটাই কি? গাছের পাতা সবুজ হচ্ছে, এই ক্লোরোফিল প্রচুর আছে এরকম পরপর। তার জন্যই গাছের পাতার রঙটা সবুজ কিনা? তাহলে ভেতরের এই জিনিসটার নাম কি? ক্লোরোফিল। রিজন ফর গ্রিন কালার, ক্লোরোফিলটাই রিজন কি না একটা পাতার সবুজ হওয়ার পেছনে? তো ক্লোরোফিলটা কি? রিজন ফর গ্রিন কালার। তাহলে এই ক্লোরোফিলটা মেকিং করতে কে কে এখানে কোন কোন এলিমেন্ট পড়লাম? নাইট্রোজেন পড়লাম, ফেরাস পড়লাম, সালফার পড়লাম, Mg পড়লাম, ঠিক আছে? এই প্রত্যেকটা এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট। লিখবে প্রত্যেকটা জিনিস একবার হাতে, সব মনে থেকে যাবে, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ করতে হবে না, মানে অটোমেটিক লিখলেই মনে হয়ে যাবে। কে কে আছে? নাইট্রোজেন, ফেরাস, সালফার আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এরা কী করছে? ক্লোরোফিলের স্ট্রাকচারটাকে তৈরি করছে। ক্লোরোফিলের স্ট্রাকচারে কার ভূমিকা থাকছে? এই এলিমেন্টগুলোর ভূমিকা থাকছে। একদম পরীক্ষায় কোশ্চিন এরকমভাবেই আসবে, ঠিক আছে? কোন কোন এলিমেন্ট থাকবে প্রত্যেকটার নাম লিখতে হবে। তাহলে কি এই এলিমেন্টগুলোর যদি ডেফিশিয়েন্ট হয়ে যায়, if this element deficient in plant, তাহলে কি ঘটনা ঘটবে? ক্লোরোসিস নামক একটা ডিজিজ হবে, ঠিক আছে? ক্লোরোসিস ডিজিজটা কী জিনিস? ক্লোরোসিস ডিজিজটা হচ্ছে সেটা যেখানে কি হবে? একটা গাছের পাতা ক্লোরোফিলগুলো নট ক্রিয়েট, ক্লোরোফিলগুলো তৈরি হবে না। এই এলিমেন্টগুলোই তো তোমার ক্লোরোফিলকে তৈরি করছে, তাই কি না? এই এলিমেন্টগুলো যদি ডেফিশিয়েন্ট হয়ে যায়, এদের যদি অভাব হয়ে যায়, তাহলে কি ক্লোরোফিলটাই ক্রিয়েট হবে না। আর ক্লোরোফিল যদি ক্রিয়েট না হয়, তাহলে কি গাছের পাতার কালারটা নট গ্রিন, লিফ নট গ্রিন, তখন গ্রিন হবে না। তখন গ্রিনের পরিবর্তে কী কালার হবে? ইয়েলোইশ কালার হবে, ইয়েলোইশ কালার অফ লিফ, ঠিক আছে? তাহলে ক্লোরোসিসে কী হয়? পাতা ইয়েলো হয়ে যায়। কীভাবে হলো বুঝতে পারলে জিনিসটা? এটাই হচ্ছে ক্লোরোফিল মেকিংয়ে আমরা এই জিনিসটা পড়লাম, ক্লোরোসিস পড়লাম, একবারে হয়ে গেল জিনিসটা। তারপরে 6 নম্বর পয়েন্ট আমরা কী পড়লাম? বাফার মেকিং। বাফার হচ্ছে একটা সলিউশন, ঠিক আছে? বাফার সলিউশন বলে থাকি, যেখানে তোমার কি হয়? পিএইচ, অ্যাসিডের পিএইচ কীরকম হয়? অ্যাসিডের পিএইচ সবসময় <7 হয়, ঠিক আছে? <7। আর এই সেম পিএইচটাই যখন বেসের ক্ষেত্রে বলি, ক্ষার যাকে আমরা বলে থাকি, সেখানে <7। এটা হচ্ছে অ্যাসিড তো বুঝতেই পারছো। আর এই বেসেরই আরেকটা নাম হচ্ছে ক্ষার, ঠিক আছে? বোঝা গেল? বেসের পিএইচটা কী হয়? <7 হয়। আর এরই ওয়াটার, এখানে যদি জলের কথা বলি, জলের পিএইচ কত হয়? জলের পিএইচ হয় 7, যেটা নিউট্রাল।
পিএইচ স্কেলটা ধরো এরকম, এর মিডিল পয়েন্ট কত, মিডিল পয়েন্টটা হচ্ছে 7, এটা হচ্ছে 7-এর কম, এটা হচ্ছে 7-এর বেশি, ঠিক আছে। এখানে হয়তো পিএইচ 1, 2, 3 এভাবে যাচ্ছে, 7, তারপরে 8, 9, 10 এভাবে আগাচ্ছে। তাহলে এই দিকটা হচ্ছে বেস পার্ট, এদিকটা হচ্ছে অ্যাসিড পার্ট, আর মাঝখানে যে 7 হয়ে আছে এটা কে আছে এখানে, এখানে আছে H2O, জল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার বাফার। তাহলে বাফারে কী হয়, বাফারে তোমার অ্যাসিড আর বেস ইকুয়াল থাকে, একদম নিউট্রাল সলিউশন থাকে, ঠিক আছে। তো এই বাফার মেকিং, তাহলে বাফার মেকিংয়ে তোমার কে কে থাকছে, এখানে একদম খুব বিখ্যাত পিসি, প্রিয়াঙ্কা চোপড়া এক্সাম্পল বলেছিলাম, তার মানে ফসফরাস আর কার্বন, ঠিক আছে। আর নিউমোনিক্স, এটারই যে নিউমোনিক্স, না এনএমভাবে লিখবো না, তাহলে তোমরা আবার ভুল ভাববে। তো এটারই নিউমোনিক্স প্রিয়াঙ্কা চোপড়া, এটা মনে রেখে দিও। এখানে আমি লিখে দিলাম ফসফরাস আর কার্বন, ঠিক আছে। এই দুটো এলিমেন্ট কি, এই দুটো এলিমেন্ট কিন্তু ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট, বাফার মেকিং, ব্যাস এইটুকুই আমরা পড়লাম আজকে। আশা করি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। আর এর পাশাপাশি হ্যাঁ, আর রোগগুলো যেগুলো বললাম, রোগের নামগুলো এখানে আরেকবার লিখে দিচ্ছি শর্ট নোট। 4টে রোগ পড়েছি: ক্লোরোসিস, ইয়েলোইশ লিফ, 2 নাম্বার নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ফেরাস, সালফার ডেফিশিয়েন্ট, এটা একটা রোগ পড়লাম। 2 নাম্বার রোগ কী পড়লাম, নেক্রোসিস, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্রোসিসে কী ঘটনা ঘটছে, সেল ডেথ, ঠিক আছে, সেল ডেথ হয়ে যাচ্ছে। কে কে ঘটছে, কপার থাকছে, কপার থাকছে, ক্যালসিয়াম থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে আর পটাশিয়াম থাকছে, ঠিক আছে। এরা হচ্ছে তোমার ডেফিশিয়েন্ট, ঠিক আছে। এরা ডেফিশিয়েন্ট হলে নেক্রোসিস হয়। নেক্রোসিসে কী ঘটনাটা ঘটে, সেল ডেথ, ঠিক আছে, প্ল্যান্ট সেল ডেথ হয়ে যায়। 2টো রোগ হলো। আরও 2টো রোগ কী কী পড়লাম, একটা তো হচ্ছে ফ্লাওয়ারিং লেট হয়, ফ্লাওয়ারিং ডিলে, ঠিক আছে। আরেকটা কি পড়লাম, সেল ডিভিশন স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এবার সেল ডিভিশন স্টপে কোন কোন এলিমেন্ট থাকে আর ফ্লাওয়ারিং ডিলেতে কে কে থাকে। সব থেকে সহজ উপায় এটা মনে রাখার, সব থেকে ইজি ট্রিক এটার, NK/S স্মো, ক্লিয়ার। এরা যদি ডেফিশিয়েন্ট হয় তবে এই রোগটা হয়। এই জিনিসটার মধ্যে থেকে এই যে কেটা আছে একে সরিয়ে দাও, ঠিক আছে। এখানে তাহলে কী লিখবো, NS মো, মো মানে মলিবডেনাম, ঠিক আছে। ওইভাবে বলছি যেন তোমার মনে থাকে। ডেফিশিয়েন্ট হলে ফ্লাওয়ারিংটা ডিলে হয়, ঠিক আছে। এখানে এইটুকুই মনে রাখতে হবে। আর সেল ডিভিশন স্টপ মানে কি, এই যে ধরো একটা সেল আছে, এই সেল থেকে কি হয়, 2টো সেল তৈরি হয়, এটা সাইটোপ্লাজম সেলের ভিতরে, আর সেলের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সেলের ভিতরেও নিউক্লিয়াস আছে, এটা একটা সেল, ঠিক আছে। তার ভেতরে এরকম একটা নিউক্লিয়াস আছে, তার ভেতরেও সাইটোপ্লাজম আছে, ঠিক আছে। একটা সেল থেকে 2টো সেল তৈরি হলো, তারপরে কি হয়, এই সেলটা থেকে আরও 2টো সেল তৈরি হবে, এই সেল থেকে আরও 2টো সেল, মানে টোটাল 4টে সেল তৈরি হবে, ঠিক আছে। এই যে সেল ডিভিশনের যে প্রসেসটা, এই প্রসেসটাই ঘটবে না, ঠিক আছে। তাহলে এই প্রসেস যদি না ঘটে তাহলে কি, টিস্যু তৈরি হবে না, প্ল্যান্ট বডি তৈরি হবে না, তাহলে কি প্ল্যান্ট গ্রোথটাই হবে না, ঠিক আছে। তাহলে প্ল্যান্টের গ্রোথ হবে না, কার জন্য হবে না, NK/S মো, ঠিক আছে, নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার অ্যান্ড মলিবডেনাম। তার মধ্যে তোমার এই যে NK/S, এই 3টাকে ম্যাক্রো, আর এটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট, মনে থাকবে। আর এখানে দেখো NS মো, ঠিক আছে, N আর S ম্যাক্রো, আর এটা মাইক্রো, ক্লিয়ার। ঠিক তেমনি এখানে একটা জিনিস খেয়াল করো, NMGFES 4টেই, ঠিক আছে,
চারটেই ম্যাক্রো এলিমেন্ট কিন্তু। আর এইখানে এই তিনটে জিনিস ম্যাক্রো, আর এটা কিন্তু মাইক্রো। তার মানে মাইক্রো প্লাস ম্যাক্রো মিলে নেক্রোসিস ঘটাচ্ছে। নেক্রোসিসের জন্য মাইক্রো এলিমেন্ট প্লাস ম্যাক্রো এলিমেন্ট দুটোই দরকার, মানে দুটোরই ডেফিসিয়েন্সি হলে তবেই নেক্রোসিস হবে। আর ক্লোরোসিসের ক্ষেত্রে অনলি ম্যাক্রো এলিমেন্টের ডেফিসিয়েন্সি হলেই ক্লোরোসিস হয়ে যাবে। বোঝা গেল? তো এটা একটা কোশ্চেন। এটুকুই তোমাদের সেকেন্ড ক্লাস, ব্যাস মিনারেল নিউট্রিশন কমপ্লিটেড। ঠিক আছে, এই দুটো ক্লাস দেখে নেবে। দুটো ক্লাস দেখা হয়ে যাওয়া মানে মিনারেল নিউট্রিশন কমপ্লিট হয়ে যাওয়া। দেন আমি নেক্সট ক্লাস শুরু করবো ফটোসিনথেসিস। ওকে, বাই।